দেখো, এই যে বললাম যে গৌণ পদ্ধতিতে 4টে ট্র্যাঙ্কের ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। সেই 4টে ট্র্যাঙ্ককে হচ্ছে তোমার কি ডেট্রিটাস ট্র্যাঙ্ক, স্কিমিং ট্র্যাঙ্ক, সেডিমেন্টেশন ট্র্যাঙ্ক এবং অক্সিডেশন ট্র্যাঙ্ক। ওকে, তো প্রথম কি হচ্ছে, প্রথমে গৌণ পদ্ধতির সাহায্যে প্রথমে যে অপরিষ্কার জল, নর্দমার যে বজ্রপদার্থ জলকে আমরা প্রথমে ডেট্রিটাস ট্র্যাঙ্কে প্রবেশ করাবো। তাহলে প্রথমে পরিষ্কার যে জল সেটাকে কোথায় পাঠানো হবে, ডেট্রিটাস ডেট্রিটাস ট্রাঙ্কে ফার্স্টে পাঠানো হলো ওখানে। তারপরে দেখো, সেখানে জলটা কয়েকদিন ধরে রেখে দিলে জলের ভারী যে কণাগুলো সেগুলো পুকুরের জলতলে অবক্ষিপ্ত হয় অবশ্যই। তাহলে ডেট্রিটাস ট্যাঙ্কের মধ্যে রাখলে কি হবে, সেখানে থাকা বিভিন্ন ধরনের যে জীবাণুগুলো সেই জলের কঠিন পদার্থগুলোকে বিয়োজিত করে কি করবে, সেগুলোকে কিছুদিন ধরে রেখে দিলে জলের তলায় সেগুলো অদক্ষিপ্ত হয়ে উঠবে। ওকে, তারপরে কি হয়, 2 নম্বরে এই ডেট্রিটাস ট্যাঙ্ক থেকে জলকে না নাড়িয়ে, মানে নাড়িয়ে দিলে কি হবে, যে অধক্ষেপণটা পড়লো সেটা তো আবার সহজে গুলিয়ে যাবে। তাহলে না নাড়িয়ে সাবধানে কি হচ্ছে, পাইপের সাহায্যে একে স্কিমিং যে ট্যাঙ্ক, সেই স্কিমিং ট্যাঙ্কে নিয়ে যাওয়া হয়। ওকে, তাহলে সেকেন্ড হচ্ছে জলকে না নাড়িয়ে সাবধানে পাইপের সাহায্যে কোথায় নিয়ে যাওয়া যায়, স্কিমিং ট্যাঙ্কে। স্কিমিং ট্র্যাঙ্ক, এই যে একটা ট্র্যাঙ্কের নাম বলছে, এগুলো কিছু না, এগুলো হচ্ছে অধক্ষেপিত ট্র্যাঙ্ক, মানে এখানে কি হচ্ছে অধক্ষেপণ করা হয়। দেখো, এই এই ট্র্যাঙ্কগুলোতে হচ্ছে তোমার কি অধক্ষেপণ করা হয়। এখানে জলকে বিশেষ পদ্ধতিতে নাড়ানো হয়, নাড়িয়ে নাড়ানো শেষ হলে জলের মধ্যে থাকা যে তৈলাক্ত বস্তু এবং সূক্ষ্ম কণাগুলো ভেসে ওঠে, স্তরের মতো আস্তরণ সৃষ্টি হয়। এই সব যান্ত্রিক উপায়ে ট্র্যাঙ্ক থেকে অপসারণ করা হয় এবং ফলে জলটা আগের থেকে বিশুদ্ধ করা হয়। ওকে, তাহলে প্রথমে সেটাকে ডেট্রিটাস ট্যাঙ্কে রাখা হয়, সেখানে জলটাকে না নাড়িয়ে পাইপের সাহায্যে স্কিমিং ট্যাঙ্কে রাখা হয়। এই স্কিমিং ট্যাঙ্কে রাখানোর পরে কি নাড়িয়ে এর উপরে যে বিভিন্ন তৈলাক্ত যে ও সূক্ষ্ম বস্তুকণা, তৈলাক্ত ও সূক্ষ্ম বস্তুকণার যে একটা উপরে যে লেয়ার তৈরি হয়, সেই আস্তরণটাকে ধীরে ধীরে সেখান থেকে অপসারণ করা হয়, ফলে আগের থেকে জলটা অনেকটা কি হচ্ছে, পরিশুদ্ধ হচ্ছে। ওকে, দেখো থার্ড কি হচ্ছে না, এই স্বচ্ছ জল, আগের থেকে পরিষ্কার জল পেলাম আমরা, কারণ সেখান থেকে অধক্ষেপণের মাধ্যমে এই যে সমস্ত জিনিসগুলো অপসারিত হয়ে গেছে। স্বচ্ছ জলকে স্কিমিং পুকুর থেকে পাইপের সাহায্যে এই জলগুলোকে এমন একটা জলাধারের মধ্যে ট্রান্সফার করা হয় এবং সেখানে এই ধরনের ট্যাঙ্ককে ব্যবহার করা হয় সেই জলাধারের মুখে, যাতে জলটা সহজেই অধক্ষিপ্ত হয়ে ওঠে বা যাতে জল থেকে সহজেই সেই অজৈব পদার্থগুলোকে দূর করা যায়। ওকে, 3 নম্বর হচ্ছে সেই স্কিমিং যে পুকুর, সেই স্কিমিং পুকুরে যে ট্যাঙ্ক ইউজ করা হয়েছিল, সেখান থেকে পাইপের সাহায্যে জলটাকে সেডিমেন্টেশন ট্যাঙ্কে নিয়ে যাওয়া হয়। তাহলে নেক্সট হচ্ছে স্কিমিং যে ট্যাঙ্ক, সেখান থেকে জলকে কোথায় নিয়ে যাওয়া হয়, সেডিমেন্টেশন ট্যাঙ্কে নিয়ে যাওয়া হয়। এখানে নিয়ে কি হবে, তখন জলের ফ্লো হঠাৎ করে কমিয়ে দিতে হয়, মানে জলটা যে প্রবাহ সেটাকে নাড়াচ্ছিল হঠাৎ করে কমিয়ে দিয়ে যেতে হয়, এবং হঠাৎ করে কমালে কি হবে, যে এখানকার যে ভারী বস্তুকণা সেটা সেই পুকুরের জলের তলায় অধক্ষিপ্ত হবে। এই পদ্ধতির সাহায্যে 90% প্রায় বলছে, এই সেডিমেন্টেশন পদ্ধতির মাধ্যমে 90% যে কঠিন পদার্থ অধক্ষিপ্ত হয়ে যায়। ওকে, এবং 25% অ্যালুমিনিয়াম এগুলো মুক্ত হয় এবং 33% বিওডি হ্রাস পায়। তাহলে দেখো, প্রথমে জলকে, এইগুলো যে একটা জলাধারের মধ্যে করা হয়, এবার ওই যে প্রথমে বললাম জলাধারের মুখে বিভিন্ন জাল তৈরি করে বিভিন্ন জাল বসিয়ে সেখান থেকে ভারী পদার্থগুলোকে তুলে নেওয়া, আর এই পদ্ধতি হচ্ছে কি ট্যাঙ্কের ইউজ করা, কি কি ডেট্রিটাস ট্যাঙ্ক, স্কিমিং ট্যাঙ্ক, সেডিমেন্টেশন, অক্সিডেশন। প্রথম ট্যাঙ্ক হচ্ছে তোমার কি, প্রথমে অপরিষ্কার জলকে ডেট্রিটাস ট্যাঙ্কের মধ্যে দিয়ে পাস করালে কি হবে, এই ট্যাঙ্কের মধ্যে পাস করালে সেখানে থাকা যে ভারী যে পদার্থগুলো থাকবে সেই পদার্থগুলোকে সহজেই কি হচ্ছে, মানে কিছুদিন যদি রেখে দেওয়া হয় এই ট্যাঙ্কের মধ্যে দিয়ে প্রবেশ করিয়ে সেই জলটা কিছুদিন ধরে রাখলে সেখানে ভারী কণাগুলো পুকুরের জলে অধক্ষিপ্ত হবে। 2, সেই জলটাকে না নাড়িয়ে যদি আমি স্কিমিং ট্যাঙ্ক, মানে সেই পুকুরের মধ্যে যে ট্যাঙ্ক ইউজ করা হয় যে স্কিমিং ট্যাঙ্ক, সেই স্কিমিং ট্যাঙ্কের মধ্য দিয়ে আমি জলটাকে যদি আবার পাঠাই না নাড়িয়ে দিয়ে কিছুদিন ধরে রেখে দিই, তাহলে সেইখানকার উপরে তৈলাক্ত বিন্দুকণা এবং সূক্ষ্ম বস্তুকণা ভেসে উঠবে এবং সেটাকে অপসারণ করা হয়। তারপরে দেখো, স্কিমিং ট্যাঙ্ক থেকে সেই যে জলটা
সেই স্কিমিং ট্যাঙ্ক থেকে জলটাকে পাইপের সাহায্যে সেডিমেন্টেশন ট্যাঙ্কে নিয়ে যাওয়া হয়। ওকে, এবং তখন জলের যে ফ্লো প্রবাহটা কমিয়ে দিলে বলছে এই সেডিমেন্টেশন মানে তোমরা জানো জলদক্ষেপণ, যেখানে কিছুক্ষণ জলটাকে নাড়ানোর পর হঠাৎ করে বন্ধ করে দিলে 90% কঠিন পদার্থগুলো কী হয় জলের তলে অধক্ষিপ্ত হয়ে যায়, 25% অ্যালবুমিনাস অ্যামোনিয়াম অধক্ষিপ্ত হয়, আর 33% বিওডি হ্রাস পায়, মনে রাখবে। ওকে, নেক্সট যেটা ট্যাঙ্ক ইউজ করা হয়েছে সেটা হচ্ছে তোমার কি অক্সিডেশন ট্যাঙ্ক। ওকে, ফোর্থ হচ্ছে যে এখন সেডিমেন্টেশন যে ট্যাঙ্ক, সেই সেডিমেন্টেশন ট্যাঙ্ক থেকে জলটা অক্সিডেশন ট্যাঙ্কে অর্থাৎ জারণ ট্যাঙ্কে নিয়ে যাওয়া হয়। অক্সিডেশন ট্যাঙ্ক বা জারণ ট্যাঙ্ক। ওকে, অক্সিডেশন ট্যাঙ্ক বা জারণ ট্যাঙ্কে নিয়ে যাওয়া হয়। এই জলাধার নানা ধরনের ব্যাকটেরিয়া, নীলাবশ শৈবাল থাকে, এই অণুজীবগুলো জলের জৈব উপাদানগুলোকে জারিত করে দেয়। এইখানে এই যে অক্সিডেশন ট্যাঙ্কে নিয়ে যাওয়া হয়, এখানে কি থাকে, বিভিন্ন অণুজীব থাকে, বিভিন্ন ব্যাকটেরিয়া থাকে, শৈবাল থাকে, যারা কি করে জলের বিভিন্ন উপাদানগুলোকে জৈব উপাদানে কনভার্ট করে, জৈব উপাদানগুলোকে আবার জারিত করে, ফলে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, এগুলো যে কি না বিভিন্ন সালফেট জাতীয় যৌগ জারিত হয়ে জলকে বিশুদ্ধ করে, এবং সালফেট, ফসফেট জাতীয় যৌগকে কি করছে না জারিত করে যে জলটাকে বিশুদ্ধ করে তোলে। ওকে, বিশুদ্ধ করে তোলে, ঠিক আছে। এবার দেখো এই ট্যাঙ্কে ব্যাকটেরিয়া সমস্ত জটিল জৈব অণুকে ভোলাটাইল জৈব অ্যাসিডে রূপান্তরিত করে ভেঙে দেয়। অবশেষে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় মানে সন্ধান প্রক্রিয়ায় মিথেন এবং অন্যান্য গ্যাসীয় যৌগে পরিণত হয়, ফলে জলের আরও বিশুদ্ধীকরণ হয়ে ওঠে। এরপর এই ট্যাঙ্ক থেকে জল কৃষিক্ষেত্রে, নদীতে বা মৎস্য চাষের ক্ষেত্রে পাঠানো হয়। ঠিক আছে, তাহলে এই পদ্ধতিটা যদি আমি একটা রেখাচিত্রের মাধ্যমে দেখা, তাহলে কি হবে, প্রথমে যে তোমার সিওয়েজ ওয়াটার সেই আবর্জনা মিশ্রিত জলকে প্রথমে কোথায় পাঠানো হলো না ডেট্রিটাস ট্রাঙ্কে। ওকে, এই ট্রাঙ্কে জলটা নিয়ে যাওয়ার পর কিছুক্ষণ রেখে দিলে জলের তলায় অধক্ষেপণ পড়বে সেই আবর্জনাগুলো, ভারী ভারী কণাগুলো, সেই জলকে না নাড়িয়ে ধীরে ধীরে পাইপের সাহায্যে যে স্কিমিং ট্রাঙ্ক সেখানে পাঠানো হলো। স্কিমিং ট্রাঙ্কে পাঠানোর পর একটা নির্দিষ্ট গতিতে জলটাকে যদি ঘোরানো হয়, তাহলে সেখানে জলের উপরে তৈল বিন্দু কণাগুলো ভেসে ওঠে, সূক্ষ্ম বস্তুগুলো একটা স্বর বা আস্তরণ পড়ে এবং সেগুলোকে সহজে তুলে ফেলা অপসারিত করা সম্ভব। তারপরে স্কিমিং ট্রাঙ্ক থেকে পাঠানো হয় সেডিমেন্টেশন ট্রাঙ্কে। তো এখানে হচ্ছে কি, এটাই হচ্ছে অধক্ষেপণের মেন ভূমিকা পালন করে, যেখানে তোমার কি জলটা যদি হঠাৎ করে নাড়িয়ে বন্ধ করে দেওয়া হয়, কিছুক্ষণ পর মোটামুটি 90% কঠিন পদার্থ এখানে অধক্ষিপ্ত হয়ে যায়, 25% অ্যালবুমিনাস অ্যামোনিয়াম অধক্ষেপণ হয় এবং 33% বিওডি হ্রাস পায়। ওকে, আর সেডিমেন্টেশন থেকে ফের পাঠানো হয় কোথায়, অক্সিডেশন ট্রাঙ্ক। এখানে বিভিন্ন অণুজীবে বসবাস করে এখানে ট্যাঙ্কে বা অণুজীব রাখা হয়, যাতে সেগুলো জৈব যৌগকে জারিত করে তোলে এবং সেখানে থাকা বিভিন্ন অজৈব লবণকে তারা অপসারিত করে, এবং সন্ধান বা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় সেগুলো ভোলাটাইল অ্যাসিডে জৈব অ্যাসিডে কনভার্ট করে, এবং ফার্মেন্টেশন প্রক্রিয়ায় মিথেন এবং অন্যান্য গ্যাসীয় জৈব যৌগে পরিণত হয় এবং সেই জলটা আরও বিশুদ্ধকরণ হয়ে ওঠে। তখন সেই জলটাকে কোথায় ব্যবহার করা হয়, কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয়, নদীতে ব্যবহার করা হয় এবং মৎস্য চাষের পুকুরে ব্যবহার করা হয়। ঠিক আছে, এই হচ্ছে সুয়েজ ওয়াটার বা নর্দমার জল বিশুদ্ধীকরণের একটা আধুনিক পদ্ধতি, যেটা 1956 খ্রিস্টাব্দে বিজ্ঞানী তিনি এটা আবিষ্কার করেছিলেন। দেখো, শহরাঞ্চলে নর্দমার বজ্র প্রক্রিয়াকরণের গুরুত্ব কি, এটা করে রাখবে। ঠিক আছে,
এর বিভিন্ন প্ল্যান আছে। দেখো বিভিন্ন ধরনের শহরাঞ্চলে বর্জ্য পদার্থ দূষিত জলকে সরাসরি নদীতে ফেলা। আগে কি হতো, সেই বর্জ্য পদার্থযুক্ত নর্দমা জলকে নিয়ে গিয়ে কোথায় ফেলাতে হতো, ড্রেনের মধ্য দিয়ে, বড় বড় ড্রেনের নিকাশের মধ্য দিয়ে নদীতে। এখনও আছে বর্তমানে যে সেই শহরতলি রাস্তার নিচে বড় বড় ড্রেন, সেই ড্রেনের জলগুলো কোথায় গিয়ে পড়ে, নদীতে গিয়ে পড়ে, ঠিক আছে, সেখান থেকে সমুদ্রে। এর ফলে নদীর জল ক্রমশ দূষণ হয়ে মানে দূষণের পরিমাণটা বৃদ্ধি পেতে থাকে। এর ফলে জলের বাস্তুতন্ত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল, তাই না? আগে আগে যেটা করা হতো। এর গুরুত্ব অনুধাবন করে নদীর দূষিত রোধে ভারত সরকারের শহরাঞ্চলে নর্দমার এই যে বর্জ্য প্রক্রিয়াকরণের ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে এই যে মানে নদী নালা পুকুরের জল বা পানীয় জলকে দূষণের হাত থেকে রক্ষা করা যায়। যা 1985 সালে 1985 সালে, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এখান থেকে আসে। 1985 সালে গঙ্গা অ্যাকশন প্ল্যান, গঙ্গা অ্যাকশন প্ল্যান, ওকে, যেটাকে বলা হয় GAP, গঙ্গা অ্যাকশন প্ল্যান। 1985 সালে, তাহলে আসতে পারে পরীক্ষাতে VVI, গঙ্গা অ্যাকশন প্ল্যান কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1985 সালে, ওকে। গঙ্গা অ্যাকশন প্ল্যান রূপে আত্মপ্রকাশ পেয়েছিল 1985 সালে। নেক্সট হচ্ছে পরবর্তীকালে দেশের প্রধান নদীগুলো দূষণ রোধে 1995 সালে ন্যাশনাল রিভার কনজারভেশন প্ল্যান প্রতিস্থাপন করা হয়। 1995 সালে NRCP অর্থাৎ ন্যাশনাল রিভার কনজারভেশন প্ল্যান, ওকে। তাহলে প্রথমে গঙ্গা অ্যাকশন প্ল্যান আত্মপ্রকাশ পেয়েছিল 1985 সালে। পরবর্তীকালে দেশের প্রধান যে নদী, সেই নদীগুলোকে দূষণের হাত থেকে বাঁচানোর জন্য আরও একটা প্ল্যান রেডি করা হয়েছিল 1995 সালে, ন্যাশনাল রিভার কনজারভেশন প্ল্যান, এটা স্থাপিত হয়েছিল। এবং 1993 খ্রিস্টাব্দে জাপান ব্যাংক অফ ইন্টারন্যাশনাল কোঅপারেশনের তথ্য অনুযায়ী যমুনা অ্যাকশন প্ল্যান বা ইয়ক স্থাপিত হয়েছিল। দেখো করাচ্ছি, তাহলে 1985 সালে মনে রাখবে গঙ্গা অ্যাকশন প্ল্যান, ন্যাশনাল রিভার কনজারভেশন প্ল্যান NRCP 1995 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল। VVI MCQ এর জন্য, তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট, ওকে। আর নেক্সট হচ্ছে 1993 সালে যমুনা অ্যাকশন প্ল্যান, ওকে, যেটাকে বলা হচ্ছে YAP, যমুনা অ্যাকশন প্ল্যান। আর এই যমুনা অ্যাকশন প্ল্যান স্থাপিত করার কথা কে বলেছিলেন? জাপান ব্যাংক অফ ইন্টারন্যাশনাল কোঅপারেশন। কে বলেছিলেন? জাপান ব্যাংক অফ ইন্টারন্যাশনাল কোঅপারেশন, और যেটা বলা হচ্ছে GBIC। এর মত অনুযায়ী যমুনা অ্যাকশন প্ল্যান স্থাপিত হয়েছিল 1993 খ্রিস্টাব্দে। এই MCQ কোশ্চেন তিনটে ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। এই পরিকল্পনার মাধ্যমে কি হচ্ছে, যে জলকে শহরাঞ্চলের যে নর্দমা বর্জ্য প্রক্রিয়াকরণের সেটাকে গুরুত্ব দেওয়া হয়েছিল। দেখো নেক্সট যে পার্ট, সেখান থেকে কোশ্চেন আসবে ইম্পর্টেন্ট, শক্তি উৎপাদন বা এনার্জি জেনারেশন। তো বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষের ব্যবহারযোগ্য শক্তি উৎস, ওকে, যেমন আমরা জানি যে অপ্রচলিত শক্তি যেমন কয়লা, পেট্রোলিয়াম, তারপরে বিদ্যুৎ শক্তি, এগুলো তো প্রচলিত শক্তি। আর কিছু ভবিষ্যৎ প্রচলিত শক্তির আমরা জানি যে এইগুলোর ব্যবহার যেভাবে হচ্ছে, তাতে করে ভবিষ্যতে এই শক্তির নিশ্চয় হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, তাই না? তাই ঠিক সেরকমই জীবাণুর দ্বারা সৃষ্টির এক প্রকার অপ্রচলিত শক্তি হলো জৈব গ্যাস বা বায়োগ্যাস। তো শক্তি উৎপাদন মানে আমরা চ্যাপ্টারটা পড়ছি মানব কল্যাণে অণুজীব, তো সেখানে অণুজীবের ব্যবহারের অনুযায়ী আমাদের সব দৃষ্টিভঙ্গি দেখতে হবে। তো সেই অণুজীব দ্বারা অণুজীবের দ্বারা সৃষ্টি এক প্রকার অপ্রচলিত শক্তি হচ্ছে জৈব গ্যাস বা বায়োগ্যাস। জীবাণুর দ্বারা সৃষ্টি এক প্রকার অপ্রচলিত
শক্তি হচ্ছে জৈব গ্যাস অর বায়ো গ্যাস। ঠিক আছে, যেটা বর্তমানে প্রচলিত শক্তি যেমন কয়লা, পেট্রোলিয়াম, বৈদ্যুতিক শক্তি, পারমাণবিক শক্তি, তাপ শক্তি, জলবিদ্যুৎ শক্তি ব্যবহার করে চলেছে, তেমনি ভবিষ্যতে এগুলো নিঃশেষ হওয়ার সম্ভাবনা বেশি আছে। তাই বিভিন্ন অপ্রচলিত শক্তির সন্ধানে প্রতিনিয়ত গবেষণা করে চলেছে। তার মধ্যে একটা হচ্ছে জৈব গ্যাস বা বায়োগ্যাস। জৈব গ্যাস কাকে বলে? দেখো, জৈব গ্যাস বা বায়োগ্যাস, জৈব গ্যাস বা বায়োগ্যাস হচ্ছে বিভিন্ন প্রকার অবায়জীবী ব্যাকটেরিয়ার দ্বারা, অবশ্যই, কারণ জৈব গ্যাস তৈরি করতে গেলে সেখানে ব্যাকটেরিয়া বা অণুজীবের ভূমিকা থাকাটা অতি অবশ্যই প্রয়োজন। সেই ব্যাকটেরিয়া অণুজীবের দ্বারা সেগুলো বিয়োজিত হয়ে তবেই না জারণের ফলে যে গ্যাস উৎপন্ন হবে তাকে আমরা বলবো জৈব গ্যাস বা বায়োগ্যাস। জৈব গ্যাস বা বায়োগ্যাস বলতে কি বোঝায়? বিভিন্ন প্রকার বায়োজীবী ব্যাকটেরিয়ার দ্বারা বিয়োজনযোগ্য জৈব যৌগের জারণের ফলে বিভিন্ন গ্যাসের যে মিশ্রণের বিকল্প শক্তি উৎপাদন হচ্ছে সেই তাকেই বলা যায় জৈব গ্যাস বা বায়োগ্যাস। ঠিক আছে, এবার আমরা জানি যে এই জৈব গ্যাস বা বায়োগ্যাসের উপাদানগুলো কি কি। তাহলে জৈব গ্যাস বা বায়োগ্যাসের মাধ্যমে কি হচ্ছে, শক্তিকে উৎপাদন করা হয়। কিভাবে হয় সেটা আমরা দেখব। তো এই যে জৈব গ্যাস বা বায়োগ্যাস বলছি, জৈব গ্যাস অর বায়োগ্যাস এর উপাদানগুলো কি কি। দেখো, জৈব গ্যাস ও বায়োগ্যাস, আমরা একটা মেইন উপাদান জানি না, মিথেন, তাই না? সব থেকে মেন উপাদান হলো। তাহলে এই যে জৈব গ্যাস হচ্ছে প্রাকৃতিক গ্যাস, যেটা যেটা তোমার ধরো বায়োজীবী মানে জীবাণুর দ্বারা এই জারণের ফলে উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে এদের মধ্যে মিথেন থাকে সব থেকে বেশি পরিমাণে। তাহলে এর উপাদান হচ্ছে কি না, এক নাম্বার হচ্ছে মিথেন। জৈব গ্যাসের প্রধান উপাদান CH4, এটা হচ্ছে প্রধান উপাদান। তাহলে যদি পরীক্ষায় আসে যে বায়োগ্যাসের প্রধান উপাদান কি, মিথেন। নেক্সট হচ্ছে CO2, কার্বন ডাইঅক্সাইড। মিথেন থাকে মোটামুটি 55 থেকে 75%, কার্বন ডাইঅক্সাইড থাকে 25 থেকে 45%। ওকে, 3 হচ্ছে হাইড্রোজেন থাকে 1 থেকে 5%। দেন হাইড্রোজেন সালফাইড থাকে 0 থেকে 3%। তারপর তোমার থাকে নাইট্রোজেন থাকে 0.3%। ওকে, আর 6 হচ্ছে অক্সিজেন, এটা থাকে 0.1 টু 0.5%। তাহলে এইগুলো হচ্ছে বায়োগ্যাসের প্রধান উপাদান। কি কি? মিথেন হচ্ছে প্রধান উপাদান বায়োগ্যাস বা জৈব গ্যাস, এটা মনে রাখবে। ওকে, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, নাইট্রোজেন এবং অক্সিজেন, এগুলো হচ্ছে জৈব গ্যাসের বা বায়োগ্যাসের প্রধান উপাদান। এবারে দেখো, এই যে জৈব গ্যাস প্রস্তুতিতে ব্যবহৃত অণুজীবের ভূমিকাগুলো কি কি, অণুজীব কি ভূমিকা পালন করে সেটা দেখো। দেখো, এই যে বায়োগ্যাস বা জৈব গ্যাস বলছি, এই জৈব গ্যাস কিন্তু অক্সিজেনের অনুপস্থিতিতে জৈবিক বস্তুর ভাঙনের ফলে সৃষ্টি হয়। এটি সৌরশক্তি এবং বায়ুশক্তির মতো কিন্তু নবীনকরণযোগ্য শক্তির একটা উৎস। ঠিক আছে, মানে বিভিন্ন জীবজ গ্যাস থেকে উৎপাদন, মানে এই বায়োগ্যাস থেকে শক্তি উৎপাদন করা হয়। গৃহস্থলীর বর্জ্য পদার্থ, কৃষির অবশিষ্ট অংশ, মিউনিসিপ্যালিটির যে বর্জ্য পদার্থ, সেগুলো সন্ধান প্রক্রিয়ায় পাচন করে কিন্তু বায়োগ্যাসকে তৈরি করা হয় এবং এই গ্যাস দাহ্য ও শক্তি উৎপাদক। ওকে, তাহলে বায়োগ্যাস হচ্ছে দাহ্য ও শক্তি উৎপাদক। ওকে, অর্থাৎ বিভিন্ন বস্তুর, কি বললাম, যে বিভিন্ন বস্তুর যে পচা গলা বস্তু, সেগুলোর সন্ধান প্রক্রিয়ায় অবায়বীয় পচনের ফলে কিন্তু এই গ্যাসের সৃষ্টি হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো, এই যে বায়োগ্যাস বা জৈব গ্যাস বলছি, যেটা সৃষ্টিতে অণুজীবের ভূমিকাটা কি। জৈব গ্যাস সৃষ্টিতে অণুজীবের ভূমিকা লেখো, বা কোন কোন অণুজীব এখানে সহায়তা করে। এটা এই নোট ডাউন করবে, হ্যাঁ, কারণ পরীক্ষাতে হয়তো শর্ট কোশ্চেন হিসেবে দিল যে বায়োগ্যাসের ক্ষেত্রে সাহায্যকারী অণুজীবের দুটি অণুজীবের নাম করো। ঠিক আছে, দেখো, তাহলে এক হচ্ছে জৈব গ্যাস প্রস্তুতিতে অণুজীবের ভূমিকা। জৈব গ্যাস প্রস্তুতিতে ব্যবহৃত অণুজীব হচ্ছে ধরো আর্দ্র বিশ্লেষণকারী ব্যাকটেরিয়া, এক হচ্ছে আর্দ্র বিশ্লেষণকারী ব্যাকটেরিয়া,
ওকে, কি কি, যেমন হচ্ছে ব্যাসিলাস, আদ্য বিশেষকারী ব্যাকটেরিয়া ব্যাসিলাস, তারপর ক্লস্ট্রিডিয়াম, তারপর হচ্ছে তোমার ই কোলাই। এরা হচ্ছে তোমার কি আর্দ্র বিশ্লেষণকারী ব্যাকটেরিয়া, সবকিছুকে বিশ্লেষণ করতে সাহায্য করে। দুই হচ্ছে জৈব অম্ল উৎপাদনকারী ব্যাকটেরিয়া। তাহলে জৈব গ্যাস সৃষ্টিতে ব্যবহৃত হয় এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো। যেমন হচ্ছে কি না, দেখো জৈব অম্ল উৎপাদনকারী ব্যাকটেরিয়া হচ্ছে তোমার কি না ডি সালফোভিব্রিও ব্যাকটেরিয়া। ওকে, আর এক ধরনের ব্যাকটেরিয়া আছে যেটা হচ্ছে মিথানোজেন ব্যাকটেরিয়া। আর এক ধরনের ব্যাকটেরিয়া আছে যেটা হচ্ছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া। ওকে, মিথানোজেনিক ব্যাকটেরিয়া হচ্ছে কোনগুলো? দেখো মিথানোজেনিক ব্যাকটেরিয়ার নাম কি এটা করে রাখবে। এক হচ্ছে মিথানো ব্যাকটেরিয়াম, মিথানোকক্কাস আর মিথানোসার্সিনা। ওকে, এই তিন ধরনের ব্যাকটেরিয়া হচ্ছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া, যেগুলো হচ্ছে জৈব গ্যাস সৃষ্টিতে তাদের ব্যবহৃত করা হয়। দেখো বায়োগ্যাসকে মিথেনে রূপান্তরিত করার জন্য ব্যাকটেরিয়া, একটু আগে যে নামগুলো বললাম সেগুলো হচ্ছে কার কার আন্ডারে পড়ছে? হাইড্রোলাইটিক ব্যাকটেরিয়া, অর্থাৎ ব্যাসিলাস বললাম, ক্লস্ট্রিডিয়াম বললাম, ই কোলাই বললাম, ব্যাসিলাস, দেন ই কোলাই, ক্লস্ট্রিডিয়াম। এইগুলো হচ্ছে কি এই সকল ব্যাকটেরিয়া সেলুলোজ প্রোটিনকে ভেঙে হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, বাই ইউরিয়া, ফ্যাটি অ্যাসিড এবং ইথানলে পরিণত করে। তাহলে হাইড্রোলাইটিক ব্যাকটেরিয়া হচ্ছে কি এই সমস্ত ব্যাকটেরিয়া কি বললাম সেলুলোজ প্রোটিনকে ভেঙে দিয়ে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন ইত্যাদিতে কনভার্ট করে। অ্যাসিডোজেনিক ব্যাকটেরিয়া, এটা হচ্ছে হাইড্রোলাইটিক ব্যাকটেরিয়ার দ্বারা উৎপন্ন পদার্থগুলোকে, মানে এই যে হাইড্রোলাইটিক ব্যাকটেরিয়া দ্বারা যে পদার্থগুলো উৎপন্ন হলো সেইগুলোকে অ্যাসিটেটে পরিণত করে, এই ব্যাকটেরিয়ার কাজ। ঠিক আছে, আর মিথানোজেনিক ব্যাকটেরিয়া হচ্ছে কি অ্যাসিডোজেনিক ব্যাকটেরিয়া কর্তৃক উৎপাদিত দ্রব্য, মানে ইথানল, ইথানল হচ্ছে কি সেই দ্রব্যকে মিথেনে কনভার্ট করা। ওকে, যেমন ব্যাকটেরিয়ার নামগুলো একটু আগেই বললাম, মিথানোব্যাকটেরিয়াম, মিথানোকক্কাস, মিথানোসার্সিনা ইত্যাদি। ঠিক আছে, তো এই ধরনের ব্যাকটেরিয়াগুলো বায়োগ্যাস থেকে মিথেনে রূপান্তরিত হওয়ার ক্ষেত্রে এরা সহায়তা করে, হেল্প করে। এবার দেখো জৈব দূষিত বস্তুর পরিমাণ ও শক্তির উৎস হিসেবে বায়োগ্যাসের উপাদানগুলো কি কি? গোবর গ্যাস থাকে, মানুষের মল থাকে, মুরগির মল, তাই না? এগুলো হচ্ছে তোমার প্রেজেন্ট। তাহলে জৈব দূষিত বস্তুর পরিমাণ এবং শক্তির উৎস হিসেবে বায়োগ্যাস হচ্ছে গোবর গ্যাস, মানুষের মল, মুরগির মল এবং ফল ও সবজির খোসা। দেখো আধুনিক ভারত ও চীন, ইউএসএ তে কচুরিপানাকে জৈব গ্যাস উৎপাদনের জন্য ব্যবহার করা হচ্ছে। তাহলে কচুরিপানাকেও কিন্তু জৈব গ্যাস উৎপাদনের ক্ষেত্রে ইউজ করা হয়। কচুরিপানাকে জৈব গ্যাস উৎপাদন হিসেবে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, মনে রাখবে। এরপরে দেখো এই যে মিথানোজেনের বিভিন্ন প্রভাবকগুলো কি কি আছে, মিথেন উৎপাদনের বিভিন্ন প্রভাবকগুলো কি কি? এক হচ্ছে, আচ্ছা দেখো মিথেন উৎপাদনের ক্ষেত্রে প্রভাবকগুলো কি কি? এক হচ্ছে স্লারি, এটা হচ্ছে জৈব পদার্থের তরলীকরণ, জল এবং কঠিন বস্তুর পরিমাণ। স্লারি মানে হচ্ছে তোমার জল ও কঠিন যে বস্তু তার পরিমাণ হবে 1:1। ওকে, সেকেন্ড হচ্ছে সিডিং, এর প্রভাবগুলো কি? মিথেন গ্যাস উৎপাদনের ক্ষেত্রে সিডিং, কারণ মিথেন যেহেতু বায়োগ্যাসের ক্ষেত্রে প্রধান উপাদান তাই সেখানে এগুলোকে অ্যাড করা প্রয়োজন। এই যে জল এবং কঠিন পদার্থ তার সঙ্গে নর্দমার পাঁক এবং ডাইজেস্টার মেশানো হয়। থার্ড হচ্ছে পিএইচ, এই ক্ষেত্রে কত রাখা দরকার? 6 থেকে 8। ওকে, নেক্সট প্রভাব হচ্ছে তাপমাত্রা, থার্মোফিলিক যেগুলো সেই পরিপাকের জন্য মোটামুটি 50 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখা প্রয়োজন, এবং মেসোফিলিক পরিপাকের জন্য 30 থেকে 40 ডিগ্রি। এটা থার্মোফিলিক অ্যান্ড মেসোফিলিক, এটা 30 থেকে
40 ডিগ্রি। কেন এগুলো বলছি, কারণ দেখো সমস্ত ধরনের ব্যাকটেরিয়া কিন্তু একই টেম্পারেচারের মধ্যে বসবাস করতে পারে না। তো তাই সেখানে কিন্তু তাদেরকে বসবাস করার জন্য বিভিন্ন ধরনের টেম্পারেচার পার্থক্য প্রয়োজন, তার জন্য এগুলোকে রাখা হয়েছে। নেক্সট হচ্ছে কার্বন ও নাইট্রোজেনের অনুপাত। কার্বন এবং নাইট্রোজেন অনুপাতটা নির্দিষ্ট মাপে রাখতে হবে। অবাধ শ্বসনে বা সন্ধান প্রক্রিয়ার জন্য ডাইজেস্টারকে ভালো করে বায়ু নিরোধক করতে হবে এবং গোবরের সঙ্গে শৈবালকে মিশিয়ে মিথেন উৎপাদন করা হতে পারে। ওকে, এরপর আমরা প্রস্তুত করবো বায়োগ্যাস। তাহলে কি বললাম, জল এবং কঠিন পদার্থ রাখতে হবে 1:1। দেন এই জল এবং কঠিন পদার্থের সঙ্গে নর্দমার কিছু পাঁক নিতে হবে, ডাইজেশন হিসেবে মিশিতে হবে, মানে তাকে যাতে সহজে মানে পচিয়ে দেয় সেই হিসেবে নিতে হবে। পিএইচ রাখতে হবে 6 থেকে 8, তাপমাত্রা রাখতে হবে এত ডিগ্রি, নাইট্রোজেন এবং কার্বনের অনুপাতটা ঠিক রাখতে হবে এবং শৈবাল শেষে অ্যাড করতে হবে। এরপর আমরা দেখব যে এই বায়োগ্যাস উৎপাদনে অবায়জীব পচনের বিভিন্ন পর্যায়গুলো কী কী।